সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ থেকে আমরা শুরু করব জাভাস্ক্রিপ্ট। আমরা যেমন বলছিলাম জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সাধারণত এইচটিএমএল এর ভিতরে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লেখা হয়। এইচটিএমএল এর ভিতরে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লেখা হয়। আর এটা নিজস্ব কোনো কাজ নেই। অন্য কোনো একটা প্রোগ্রামের ভিতর যখন ঢুকে থাকে তখন আমরা স্ক্রিপ্টিং বলি। জাভা এবং জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ কিন্তু ভিন্ন জিনিস। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর জাভাস্ক্রিপ্টটা হলো এইচটিএমএল এর সাথে বসে কাজ করে, অন্যের ভিতর ঢুকে কাজ করে। তো আমরা নর্মালি কাজ করার জন্য একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিব। এইচটিএমএল ফাইল নিয়ে এর উপর একটা প্রোগ্রাম লিখে দেখব। আমরা js1 নাম দিলাম .html, আর এখানে HTML5 এর কোডটা লিখে দেই। আমরা তিনভাবে স্ক্রিপ্টিংটা করতে পারি। একটা হচ্ছে যে জাস্ট এই যে হেড অংশে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে পারি, বডির ভিতর স্ক্রিপ্ট ট্যাগ লিখতে পারি। আবার সিএসএস যেমন আলাদা ফাইল তৈরি করেছিলাম ওইরকম একটা জেএস ফাইল তৈরি করতে পারি, সেটাকে এখানে লিঙ্ক করে দিতে পারি। কয়ভাবে পারি তাহলে জাভাস্ক্রিপ্ট লিখতে? তিনভাবে। একটা হচ্ছে হেডের ভিতরে, বডির ভিতরে, আর একটা হচ্ছে আলাদা এক্সটার্নাল ফাইল হিসাবে একে লিঙ্ক করে দিতে হবে এর সাথে। তো আমরা এক্সটার্নালে পরে যাব। আগে এখানে দেখি আমরা বলেছি একটা স্ক্রিপ্ট উপরেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। আমরা স্ক্রিপ্ট লিখলাম, এর ভিতর আমরা কিছুই না, সিম্পল একটা অ্যালার্ট ট্যাগ দিয়ে দিব। এটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে পারো। অ্যালার্ট ট্যাগ, দিস ইজ জাভাস্ক্রিপ্ট। আর একটা হলো প্রোগ্রামিং এর কোনো লাইন যখন শেষ হয় তখন একটা সেমিকোলন দিতে হয়। আমরা সিএসএস এ যেমন দিয়েছিলাম, মনে আছে? তো এটা আমরা সেভ করব, জাস্ট এটা রান করব। দেখো আমাকে আলাদা একটা নোটিফিকেশন দেখাচ্ছে, দিস ইজ জাভাস্ক্রিপ্ট, তাই না? এটা যখন ওকে করব তখন আমাদের মূল ফাইলটা দেখাবে। মূল ফাইলটা আগেই দেখাচ্ছিল না। আমি একটা অ্যালার্ট দিয়েছি যে দিস ইজ জাভাস্ক্রিপ্ট। যদি এরকম থাকতো, এর নিচে ধরো একটা জিনিস থাকতো, আমার প্যারাগ্রাফ ট্যাগ থাকলো, এর ভিতর একটা লরেমের থাকলো, তাই তো? এই প্যারাগ্রাফের এই জিনিসটা দেখানোর কথা, কিন্তু এর আগে স্ক্রিপ্ট আছে বলে স্ক্রিপ্টের কাজটা হবে, তারপরে এটা দেখাবে। দেখো যে আমাদের কিভাবে হয়। এটা রিফ্রেশ করি, এটা দেখাচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট ট্যাগটা দেখাচ্ছে না? এই অ্যালার্ট ট্যাগটা যখন আমি এখানে ওকে করছি তখন ওই যে লরেমের এটা দেখাচ্ছে, এর আগে কিন্তু দেখাচ্ছে না। কথা ক্লিয়ার? একটু খেয়াল করো, তা নাহলে পরে কিন্তু পারবে না। এখন এটাই আবার দেখো, আমি একটু চেঞ্জ করে লিখি। এটা কেটে দিলাম, আমি এটাকে স্ক্রিপ্টের আগে নিয়ে যাই। দেখি কোনো চেঞ্জ হয় কিনা। সেভ করলাম, এটা রিফ্রেশ করি। পার্থক্য আছে কোনো? আছে। ওটা এবার লেখাটা কিন্তু দেখাচ্ছে, যদিও একটু ওটা ঝাপসা হয়ে আছে, ডিজেবল হয়ে আছে, তারপরেও কিন্তু ওটা লেখাটা দেখাচ্ছে। আগে কিন্তু লেখা দেখাচ্ছিল না। সুতরাং ওই লেখা দেখানোর পরে অ্যালার্ট বক্সটা সে দিচ্ছে। আমি যখনই ওকে করছি তখন ওই লেখাটা ফেরত যাচ্ছে। এইভাবে জাভাস্ক্রিপ্ট বিভিন্ন ইভেন্টের উপর কাজ করতে পারে। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি। আমরা একটু W3 স্কুলসেরও সাহায্য নিব। এটার সাহায্য নিয়ে আমরা কিছু কাজ দেখব। তার আগে আমরা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতর কাজটা করতে হয়, তাই না? তো আমরা একটু দেখে আসি যেন তোমরা পরবর্তীতে করতে পারো। জাভাস্ক্রিপ্টে দেখো বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
এটাও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু কার জন্য? HTML এবং ওয়েবের জন্য। আর জাভা বা সি বা সি প্লাস প্লাস বা সি শার্প, এটা কিন্তু নিজেই প্রোগ্রামিং, কোনো ওয়েব দরকার নেই, ইন্টারনেট দরকার নেই, যে কোনো কম্পিউটারে বসে করতে পারবা। এখন এটা জাভা স্ক্রিপ্টের এরা যে দিয়েছে যে উদাহরণ, প্রথম দিকের উদাহরণগুলো তুলনামূলকভাবে জটিল, এই জন্য ওদের উদাহরণ আমি ব্যবহার করছি না, একটু পরে করব। আর কেন এটা আমরা শিখব, HTML এর যে কন্টেন্টগুলো থাকে, আমি যদি চাইতাম যে আমি এক জায়গায় ক্লিক করব এবং এই পি এর ভিতরে টেক্সট চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা সম্ভব, এমনি HTML CSS দিয়ে করা সম্ভব না। আমি যদি চাইতাম যে এখানে একটা ছবি আছে, এই ছবিটার উপর এক জায়গায় ক্লিক করব, একটা বাটনে ক্লিক করলে ছবিটা চেঞ্জ হয়ে যাবে, সেটা সম্ভব। আমি যদি চাইতাম যে এখানে একটা স্টাইল আছে এর ভিতরে, স্টাইলের ওটা ধরো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে দিতে চাই জাভা স্ক্রিপ্টের সাহায্যে, সেটা সম্ভব। তার মানে HTML CSS এর যে সকল জিনিসগুলো আছে সবগুলোই জাভা স্ক্রিপ্ট দিয়ে মডিফাই করা সম্ভব। তো সেটা হলো আসল কথা। তো আমরা সেটা বলছে যে জাভা স্ক্রিপ্টের কেন পড়ব, HTML টু ডিফাইন কন্টেন্ট ওয়েব পেজ, ওয়েব পেজে যে কন্টেন্টগুলো থাকে HTML এর, সেগুলোর জন্য এটা CSSটা জানা লাগবে তোমার। আর ওয়েব পেজে কীভাবে জাভা স্ক্রিপ্ট কাজ করে সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, রেফারেন্স পেজ আছে, সেটা আপাতত দরকার নেই, আমরা চলে যাই ইন্ট্রোডাকশনে। কি বলছে, আমি এটা দিচ্ছি এই জন্য যে বেসিকে আছো, তো আমি একেবারে সরাসরি প্রোগ্রামিং শুরু করলে অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, সেই জন্য এটা বলছি যে এটা যাতে ভবিষ্যতে ব্যবহার করতে পারো। এখানে দেখো একটা বড় একটা লাইন আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার HTML কি সব লিখেছে, তাই না? এই উদাহরণে আমি এখনই যাচ্ছি না, আজকের ক্লাসের শেষের দিকে আমরা যাব। কিন্তু দেখো এখানে একটা মজার জিনিস, এই লাইটটা আছে এখানে, আমি টার্ন অন দ্য লাইট এটা ক্লিক করব, ক্লিক করলে আলো জ্বললো, আবার এটাই ক্লিক করব, আলো নিভে গেল। এটা জাভা স্ক্রিপ্টে করা হলো। মনে হলো না কি বিশাল একটা কাজ? এটা আসলে চুরি করা হয়েছে, এটা চোরাই বিদ্যা, সেটা তুমি বুঝছো না। আসলে দুইটা ছবি আছে, এটা ক্লিক করলে একটা ছবি, আর এটা ক্লিক করলে আরেকটা ছবি দেখাচ্ছে, তাই না? এখন দেখা ওর মনে হলো আরে এই মাত্র, আগে কিন্তু মনে হচ্ছিল কি বিশাল কাজ করলো। তাহলে HTML এর কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারে, আমি একটু আগে বললাম না, সেই কন্টেন্টটা চেঞ্জ করে দিচ্ছে আসলে। এই তো আমি যদি উদাহরণটা দেখি তাহলে ক্লিয়ার হবে যে আমার এত ব্যাখ্যা করার দরকার নেই। আমারকে বলছে কি, এখানে দেখো, এটা তো আমরা বুঝি যে পিকচার বাল্ব অফ ডট জিআইএফ এক ধরনের ইমেজ, ছবি। এসআরসির ভিতর তো সোর্স থাকে, তাই তো, ছবির সোর্স থাকে। এখন বলছে বাটনে যখন ক্লিক করব তখন দেখো সোর্সের নামটা আলাদা হয়ে গেছে, এই একটা ছবি, এই একটা ছবি। ওই সোর্স যা ছিল সেই সোর্সটাকে এখানে ক্লিক করার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখো ওর অ্যাট্রিবিউটগুলোও সে চেঞ্জ করে দিতে পারে। জাভাস্ক্রিপ্টের কাজ বোঝানোর জন্য আমি এটা বুঝাচ্ছি। কথা ক্লিয়ার? যে আমি যখন এখানে ক্লিক করছি তখন সোর্স একটা হচ্ছে, এখানে যখন ক্লিক করছি তখন সোর্স আর একটা হচ্ছে, এই। কিন্তু মনে হচ্ছে যে লাইট জ্বলছে, এটা। তো এরকম বিভিন্ন, যেমন ধরো এখানে বলছে ফন্ট সাইজ 25 পিক্সেল, ফন্ট সাইজটা চেঞ্জ করে দিচ্ছে। আবার ধরো এই যে ডিসপ্লে নান আমরা শিখেছিলাম না, ডিসপ্লে ব্লক বা ইনলাইন শিখেছিলাম, দেখাচ্ছিল, এখানে ক্লিক করলে ডিসপ্লে নান করে দিল, তাহলে আর দেখা যাবে না, এরকম। আচ্ছা, আবার দেখাতেও পারে শো ব্লক, এরকম আছে। এটা গেল, ইন্ট্রোডাকশনটা গেল। বোঝা গেছে ইন্ট্রোডাকশন? কারো কোনো সমস্যা? জাভা স্ক্রিপ্টে দিয়ে কি করতে পারি? HTML এর ভিতরে লেখালেখি এগুলো চেঞ্জ করতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, বিভিন্ন প্রপার্টিজ আমি চেঞ্জ করতে পারি, এই সমস্ত কাজ, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, এই কাজগুলো। এখন কোথায় আমি জাভা স্ক্রিপ্ট লিখবো হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর, অবশ্যই HTML পেজে লিখবো। কোথায় লিখবো? HTML পেজের ভিতর স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে তার মাঝে লিখবো। আচ্ছা, হেডের ভিতরেও লিখতে পারি, বডির ভিতরেও লিখতে পারি।
এরা বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে দেখিয়েছে যে হেডের ভিতরেও লেখা যায়, বডির ভিতরে, মানে আমি যেটুকু ধরো একটু লিখেছি। আরেকটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, ওই যে .js দিয়ে একটা ফাইল তৈরি করে ওইটাকে লিঙ্ক করে দিতে হবে, তাই তো? এই যে স্ক্রিপ্ট সোর্স, এই যে এখানে কিন্তু লিঙ্ক করতে হবে, কিন্তু স্ক্রিপ্ট লিখে .js, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে .js, CSS যার যে নাম তার সেই এক্সটেনশন। আচ্ছা, এটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের কিছু অ্যাডভান্টেজ তো থাকে, বাইরে থাকলে ওটাকে আলাদাভাবে হ্যান্ডেল করা যায়, CSS যেমন ঠিক একইভাবে। এই এর উদাহরণ দিয়েছে, আমরা এদের জটিল উদাহরণে এখনই যাচ্ছি না। এটা একটু লাগবে আমাদের আউটপুটটা, যে আউটপুটটা কোথায়, জাভাস্ক্রিপ্টের ফলাফলটা কোথায় আমি দেখব, তাই তো? এটা একটা ইন্টারেক্টিভ বলছি, যে কোনো ইভেন্টের প্রতি তুমি ধরো মাউস নিয়ে গেলে, পেজ লোড করলে, কোথাও ক্লিক করলে, কোনো পেজ থেকে বের হয়ে আসলে এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর প্রতিক্রিয়া দেখাতে পারে, উপর সে প্রতিক্রিয়া দেখাতে পারে যে এই ঘটনা ঘটলে তুমি বললে এটা হোক। যেমন কোনো পেজ থেকে ধরো আমি একটা ছবি আপলোড দিচ্ছি বা ভিডিও আপলোড দিচ্ছি, ফেসবুক থেকে যদি বের হয়ে যাও, অনেক সময় বলে এই পেজ থেকে সত্যি তুমি লিভ করতে চাও কিনা, এসবগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা হয়, যে এটা সত্যি সত্যি চাই কিনা, যদি ইয়েস করো বের হও, আর যদি ভুলে হয় তাহলে আবার নো করলে ওই পেজেই থাকে। তো ফলাফলটা আমি কোথায় দেখব, এটা একটু ভালো করে খেয়াল করবা। ফলাফলটা আমি কোথায় দেখব? ইনার HTML। ইনার HTML মানে এই যে HTML এর মাঝে এখানে দেখতে পারি, এই জায়গাটায় ট্যাগের মাঝে। ইনার HTML মানে ট্যাগের মাঝে। আচ্ছা, আর কি আছে? document.write, এই ফাংশন ব্যবহার করে, এই ফাংশন ব্যবহার করে দেখতে পারি। তার মানে এটা লিখলেও সরাসরি ওই ওয়েবসাইটেই রেজাল্টটা দিবে। আর একটা হচ্ছে window.alert, আমরা একটু আগে প্রথমেই একটা উদাহরণ দেখেছি অ্যালার্ট, তাই না? তাহলে window.alert। আর একটা কনসোল, এটা ডস মোডে দেখা যায়, এটা তো আমাদের দরকার নেই, আমাদের এগুলো দেখব। একটা দেখেছি আমরা অ্যালার্ট, উইন্ডো ডট দিলেও হয়, না দিলেও হয়, অ্যালার্ট দিয়েছি আমরা। আচ্ছা, আর একটা হচ্ছে document.write দিয়ে লেখা যায়, এর মাঝে লেখা যায়। আর একটা লেখা যায় ইনার HTML। তো যেহেতু এটা বললাম, তো আমরা দেখি এখানে আমি যদি ওইটা না লিখে ওইটা লিখতাম সরাসরি, যে document.write, write, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কোটেশন মার্কের ভিতর, দিস ইজ সেকেন্ড মেথড। কি সেকেন্ড মেথড? HTML শো করার জন্য সবসময় একটা সেমিকোলন দিবা, এই লাইনটা বা স্টেটমেন্টটা শেষ হওয়ার জন্য সেমিকোলন দিবা, তাই তো? তো আমরা দেখি আমাদের এটা ছিল দিস ইজ সেকেন্ড মেথড, আসছে না? তার মানে আমি এটা দিতে পারি, document.write দিয়ে আমি বললাম দিস ইজ সেকেন্ড মেথড। না, এতে কোনো অ্যালার্ট বক্স আসবে, অ্যালার্ট দিলে অ্যালার্ট বক্সটা আসবে, আর এটা দিলে সরাসরি কোটেশনের ভিতরে জিনিসটা আসবে। এইখানে একটা জিনিস একটু আমাদের খেয়াল করতে হবে ভালো করে, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং জিনিসটা কি? যাদের ক্যারেক্টার ঠিক আছে শুধু তারাই বুঝবে, বাকিরা বুঝবে না স্ট্রিং জিনিসটা কি। এই ক্যারেক্টার ঠিক আছে সবার? সবাই তো বললো না, কেউ কেউ আবার বলেনি কিছু। ক্যারেক্টার ঠিক থাকলে স্ট্রিং ঠিক থাকবে। ক্যারেক্টার কি জিনিস? হোয়াট ইজ ক্যারেক্টার? কিরে ম্যাথমেটিক্সের লোক, ফিজিক্সের লোক, বলো ক্যারেক্টার কি? বর্ণ, সোজা কথা। টেক্সট লেখা হয় যে সকল প্রতীক ব্যবহার করে, সেই প্রতীকগুলোকে ক্যারেক্টার বলা হয়। টেক্সট লিখতে যে সকল প্রতীক ব্যবহার হয়, এই প্রতীকগুলোকে ক্যারেক্টার বলে। বুঝতে পেরেছো? এই জন্য বলেছি ক্যারেক্টার যদি ঠিক থাকে তাহলে স্ট্রিং বুঝতে পারবা, ক্যারেক্টার ঠিক থাকলে তো স্ট্রিং বুঝবাই। আচ্ছা, স্ট্রিং হচ্ছে একগুচ্ছ ক্যারেক্টার, একাধিক ক্যারেক্টারকে একত্রে স্ট্রিং বলে, STRING, স্ট্রিং। যেমন এই যে এখানে অনেকগুলো আছে না, কয়টা আছে গুনতে পারবা? এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা আছে স্পেস সহ। গুড। এই যে একটা 19টা, তাহলে 3টা 19টা, সরি এই 19টা। আমরা কোটেশনের ভিতরে হিসাব করছি, কোটেশন ধরলে আলাদা কথা, কোটেশনের ভিতরে স্ট্রিং লেখা হয়। তাহলে 16টা, আর এই স্পেসও কিন্তু একটা আমরা বুটস্ট্র্যাপের ভিতর দেখেছিলাম মিনিফাইড ভার্সন, তাই না? এই যে স্পেসগুলো বাদ দিয়েছিল, ফাইল সাইজ ছোট হয়ে যাচ্ছিল, তার মানে স্পেসও একটা ক্যারেক্টার। ক্লিয়ার? তাহলে 19টা ক্যারেক্টার আছে এখানে এই পর্যন্ত। এই 19টা ক্যারেক্টার মিলে হচ্ছে স্ট্রিং। মনে থাকবে স্ট্রিং। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখনই কোটেশনের ভিতর লেখা হয় তখন ওটা স্ট্রিং ধরতে হয়, স্ট্রিং হিসেবে বুঝতে হয়। কোটেশন ছাড়া লিখলে তখন ওটা নাম্বার বা অন্য কিছু হতে পারে। যেমন ধরো আমি বললাম এটা এটা এখন কিন্তু এটা স্ট্রিং না, এটা নাম্বার। বুঝতে পেরেছো? এখন কি এটা নাম্বার। তো আমরা দেখি এ কোনো কাজ করে কিনা, রিফ্রেশ করি। যোগ করে দিয়েছে, দিয়েছে তো? কি লিখেছিলাম? সিম্পল যোগ করতে বলেছিলাম। এটা HTML পারত না, স্ক্রিপ্টের ভিতর লিখেছিস, তাই জাভা স্ক্রিপ্ট লিখেছে। এখন তুমি এটা গুণ করতে দাও, ও গুণ করে তোমাকে রেজাল্ট দিয়ে দিবে। সুবিধাটা বোঝা গেছে? দেখো সাথে সাথে রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, এখানে যদি তুমি ভাগ করতে পাওয়ার দাও, দেখি পাওয়ার এটা কাজ করে কিনা। ম্যাথ বোধহয় লাগবে, ম্যাথ বোধহয় লাগবে, আর কিছু করার নাই। পারেনি, করেনি। বুঝতে পেরেছ? ও এটা যোগ করে দিয়েছে, কাজ করতে পারেনি। যাই হোক, সে ম্যাথ ডট রাইট আছে, সেগুলো দিয়ে লিখবো। আমি এমনি দেখছিলাম সাধারণ গাণিতিক কাজটা সে করতে পারে। এই যে যোগ করে, গুণ করে, বিয়োগ করে, ভাগ করে, এই চিহ্নগুলোর নাম কি? রুট করে, সাইন, কজ, লগ, ট্যান, এই চিহ্নগুলোকে কি বলে? অপারেটর বলে, অপারেটর বলে। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগকে অ্যারিথমেটিক অপারেটর বলে। জটিল টটিল কোনো কিছু না। যে নিজের কোনো যার মান নেই, অন্যের উপর কাজ করে, তাকে অপারেটর বলা হয়। মিস্ত্রি আমরা দেখি না, তাই না? অন্যের জায়গায় কাজ করে, মিস্ত্রি অপারেটর। যোগ একটা অপারেটর, গুণ একটা অপারেটর, বিয়োগ একটা অপারেটর, ভাগ একটা অপারেটর, রুট একটা অপারেটর, লগ একটা অপারেটর, তারপরে সাইন, কস, ট্যান, কট, ত্রিকোণমিতি কি, এগুলো অপারেটর। এরকম অসংখ্য অপারেটর আছে। তার ভিতর যোগ, বিয়োগ, গুণ, ভাগকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি দেখলাম, একটা অ্যালার্ট দেখেছিলাম, তাই তো? আর একটা দেখলাম ডকুমেন্ট ডট রাইট। বাকি যেটা ওটা একটু পরে দেখি, বড় সড়ো দেখেছিলাম তো, টেনশন নেওয়ার কিছু নেই। এই প্রোগ্রাম সেই শিখতে পারবে যে সিনসিয়ার, সে কোন সাবজেক্টের তাতে কিছু ম্যাটার করে না। এবং আমি শেষে প্রমাণ করে দিব যে সায়েন্স ছাড়া নন সায়েন্সের লোক ভালো করেছে। ঠিক আছে? অন্তত এই ব্যাচে আমি প্রমাণ করতে পারবো বলে আশা করছি। আশা করি নন সায়েন্সের লোকজন আমাকে হেল্প করবে। করবো তো? চ্যালেঞ্জ থাকলো সায়েন্সদের প্রতি। ঠিক আছে? যারা সায়েন্স আছে, সায়েন্সের প্রতি চ্যালেঞ্জ থাকলো। হ্যাঁ, আমি নিজেই তো নন সায়েন্স। যে সায়েন্স, ওই সায়েন্স আমার হওয়ার দরকার নেই। যারা কোনো কথার মূল্য বোঝে না, মানুষের গুরুত্ব বোঝে না। যাই হোক, তো দেখো এ কিন্তু অন্যান্য প্রোগ্রামিং যেমন সিতে করতে গেলে এই কাজটা এত সহজে করা যেত না। একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ যোগ করতে বলেছি, এ কিন্তু ঝটফট করে দিয়েছে। তো এই কাজটাই আমরা অন্যভাবেও করতে পারি। যে আমি ধরো বললাম, এখন এটা না, আর একটু অন্য কথা বলে এসে বলি, বেশি জটিল হয়ে যাবে। মাঝে মাঝে থামাই দিও, তাহলে জটিল হলে হবে। তাহলে আমরা প্রথমে অ্যালার্ট দিয়ে কাজ করলাম, এরপরে ডকুমেন্ট ডট রাইট দিয়ে করেছি। ইনার HTML-টা একটু পরে করব। এটা বেশি কাজে লাগে যদিও, কিন্তু একটু বড় লাইন বলে আমরা একটু পরে করছি। আর কোনো
কাজ নেই। এরা এগুলো দেখিয়েছে যে এগুলো কিভাবে কোনটা করে। আমরা সিনট্যাক্সে যাব, এটা একটু ভালো করে পড়তে হবে এই জায়গাটা। আমি একটু অন্য অন্য সোর্সও আছে, একটা বাংলা বইও আছে, সেটা দিতে পারবো, ওদের একটা ইয়ে আছে সেটা দিয়ে দিব। কিন্তু জরুরি হচ্ছে আমি যে কথাগুলো বলছি এইটা যেন তুমি ইয়ে করতে পারো। গতদিন এই অংশটা আমি প্রিন্ট করে দিয়ে দিয়েছিলাম, সেই হ্যাঁ স্ক্রিনশটে আছে ওখানে। আমি স্ক্রিনশটে ওইটা না, একটা ওইটা কি দিয়েছি বা এখন একটা প্রিন্ট করে দিব, তোমরা ওইটা ফটোকপি করে নিও। এই অংশটাই যেন আমি যে কথাগুলো বলেছি এগুলো কাজে লাগে। এখানে কতগুলো জিনিস আছে, এগুলো তোমাদের কাছে নতুন, সুতরাং এগুলো একটু মনে রাখবা যে টপিকগুলো কি কি। তার ভিতর একটা বলছি স্টেটমেন্ট। অলরেডি কয়েকবার আমি বলছি যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস কিছুই না, আমরা যা লিখছি ওটাই প্রোগ্রাম। আমরা যা লিখছি এই স্ক্রিপ্টের ভিতর সবই প্রোগ্রাম। প্রোগ্রাম তো কতগুলো কোড, এটা বলেছিলাম না, এটা কম্পিউটারকে দিয়ে কাজ করে নেয়, সুতরাং এটা একটা প্রোগ্রাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলছে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট মানে এক একটা লাইন, সেমিকোলন পর্যন্ত যা আছে পাশে এটা একটা স্টেটমেন্ট। এরপরে যদি আরো কিছু লিখি সেটা আর একটা স্টেটমেন্ট, এক লাইন কোড। এখন সেমিকোলনটা দিয়ে বোঝানো হয় যে এই লাইনটা এখানে শেষ হলো। এখন যদি কিছু লেখো তা ওটা নতুন লাইন হলো, তাহলে সেমিকোলন পর্যন্ত এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এক লাইন আর কি। কথা বুঝতে পেরেছো? স্টেটমেন্টটা যেমন আমি একটা বক্তব্য দিচ্ছি, আমি বললাম আমার স্টেটমেন্ট, তাহলে আমার বক্তব্যের একটা তো শুরু আছে একটা শেষ আছে, পুরো অংশটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক লাইন, এই লাইন মানে যতক্ষণ সেমিকোলন না দিব ততক্ষণ এক লাইন। আমি যদি এখন বলি যে এ ইকুয়াল 10, এখানে আরেকটা সেমিকোলন দিলাম, তার মানে এটা 2 লাইন লিখলাম আমি, তাই না? যেমন আমরা HTML এর ক্ষেত্রে ব্রেক দেই, বিআর দিলে নতুন লাইন হয়, এখানেও কিন্তু এই সেমিকোলন দিয়ে আমার একটা স্টেটমেন্ট বুঝাচ্ছে, একটা লাইনকে বুঝাচ্ছে। স্টেটমেন্ট বোঝা গিয়েছে? লাইন বললে কনফিউশন হয়, কারণ হচ্ছে ওটাতে এক লাইনে ধরে না, পরের লাইনে যায়, তখন কি ওটা দ্বিতীয় লাইন হয়। আর স্টেটমেন্ট দিয়ে বুঝাচ্ছি সেমিকোলন যতক্ষণ না দিব ততক্ষণ। না, দেখাবে কতভাবে সেটা আলাদা কথা। আমি বললাম যে 1 থেকে 1 কোটি যোগ করো, এটাকে এক লাইনে দেখাবে না। সুতরাং আমি বললাম 1 থেকে 1 কোটি যোগ করো, এই পর্যন্ত হচ্ছে একটা স্টেটমেন্ট। দেখাবে কয় লাইনে সেটা ভিন্ন কথা। আমি যে কয় লাইনে আমি বললাম যে যোগফলটা তুমি 20 লাইনে দেখাও, তো 20 লাইনে দেখাবে, দেখানোর কথা ভিন্ন। আমি যখন কোড লিখছি তখন সেমিকোলন পর্যন্ত একটা স্টেটমেন্ট। ক্লিয়ার? সেমিকোলন পর্যন্ত স্যার, তারপরে যদি আরেকটা লিখেন তাহলে সেমিকোলন পর্যন্ত কি স্যার ব্রেকের কাজ করবে না? সেমিকোলন পর্যন্ত ওর ব্রেকের মানে ওর অংশটা আগে কাজ করবে, তারপরে ওরটা ধরবে, তার আগে ধরবে না, আগে এর অংশটা কাজ করে নিবে। এটা ব্রেকের মতো কাজ করে। কিরে, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, তো আমাদের ভ্যালু আছে, ভ্যালু লাগছে না, লিটারেল বা আচ্ছা, এটা আমরা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল নাম শুনেছি ছোটবেলা থেকে, একটা ধ্রুবক আর একটা হচ্ছে চলক। সেই ধ্রুবক এবং চলকের ধারণাটা আমরা সামান্য একটু চেঞ্জ করে বলবো। ধ্রুবক যেটাকে বলা হচ্ছে সেটাকে ওরা বলছে লিটারেল, এটা পূর্ণ সংখ্যা হতে পারে বা ভগ্নাংশ হতে পারে। আর যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি জিনিস সেটা বোঝার জন্য আমরা একটু অন্য জিনিসের সাহায্য নিই। আমরা একটু অন্য সাহায্য নিব যে ভেরিয়েবলটা কি জিনিস। ধরো যে আমার এই একটা জায়গা, এখানে আমি কাজ করছি, আমি এখানে দুটা বক্স নিতে পারি, শেপ নিতে পারি, যে কোনো কিছু নেই, একটা ঘর, তাই তো? তো একটা ঘর এরকম, আমি আরেকটা ঘর নিলাম, একটা ঘর নিলাম, আমি আরেকটা ঘর নিলাম, একটা ঘর নিলাম। আমি এই মুহূর্তে পর্দায় যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই জিনিসগুলো কম্পিউটারের কোথায় থাকে? র্যামে থাকে। র্যামে থাকলেই শুধু আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো কথা? যদি আমার র্যামে থাকে তাহলে শুধুমাত্র আমি দেখতে পারি। এখন র্যামটা কি? একটা মেমোরি ইউনিট। যেমন ধরো যে তোমার ব্রেনের ভিতর বিভিন্ন জিনিস মুখস্থ করে রাখো, সেলগুলোতে ওটা থাকে, সঞ্চিত থাকে।
ঠিক একইভাবে আমাদের হার্ড ডিস্কেও এরকম সঞ্চিত থাকে, ঠিক আমাদের মেমোরি ইউনিটগুলো যেগুলো আছে, মেমোরি কার্ড বা পেন ড্রাইভ, এখানেও সঞ্চিত থাকে, র্যামেও এটা সঞ্চিত থাকে। র্যামের শুধু একটাই যখন কম্পিউটার চালু থাকে তখন সঞ্চিত থাকে, কম্পিউটার নেই তো ওই বিদ্যুৎ নেই তো ওখানে কিছু নাই, সব নিট অ্যান্ড ক্লিন, ও কিছু সেভ করে রাখে না। আমাকে যখন কোনো কিছু দেখায় তখন হার্ড ডিস্ক বা অন্য কোনো সোর্স থেকে এনে আমাকে র্যামের ভিতর রাখে, সেখান থেকে আমি মনিটরে দেখি। তাহলে মনিটরে যা দেখছি এটা কোথায় আছে? র্যামে আছে। যখন আমি সেভ করি তখন র্যাম থেকে যায় হার্ড ডিস্ক বা অন্য কোনো মিডিয়াতে। ক্লিয়ার? এখন ধরো র্যামের ভিতর এরকম বিভিন্ন সেল আছে, এই যে বিভিন্ন সেলগুলো আছে না, র্যামের ভিতর এরকম সেল আছে। তাই এই সেলটার নাম মনে করো যে এই ঘরটা, এটা একটা সেল, এই ঘরটা ওই হেক্সাডেসিমালে করে রাখে, এরকম নাম দিয়ে রাখে। এই সেলের একটা নাম দিল, এই সেলের একটা নাম দিল, ধরো এই সেলের একটা নাম দিল যে 2XCD3, এরকম নাম দিল। এখন এই জাতীয় নাম কি মনে রাখা কষ্টকর ব্যাপার না? আমি বললাম যে ভাই রে এটা দরকার নেই, তুই এটার নাম দে এক্স, তো এটার নাম দে ওয়াই, তো এটার নাম দে জেড, এটার নাম দে জেড। তাহলে একটা পাত্রের নামকরণ করা হয়ে গেল, তাই না? তো আমি বললাম যে এর ভিতর তুই 100 রাখ, আমি বললাম যে এর ভিতর তুই 200 রাখ, আর বললাম যে এর ভিতর তোর কিছু রাখা লাগবে না, তুই এখানে রাখ এক্স প্লাস ওয়াই। ছোট হাতে থাকবে। আচ্ছা, কথাটা কি বোঝা গেছে? এইরকম যখন মেমোরি অ্যাড্রেসকে ওই যে 1x 2 3 4 এই টাইপের ছিল না, ওইগুলোকে যখন রূপান্তরিত করে আমরা নিজস্ব নাম দেই তখন এইটাকে বলি আমরা চলক বা ভেরিয়েবল। তাহলে আবার বলি, চলক বা ভেরিয়েবল হলো মেমোরি অ্যাড্রেস। চলক বা ভেরিয়েবল কি হলো? মেমোরি অ্যাড্রেস। কেন এটা এরকম কাজ করি? এরকম ওইরকম ওই যে ওই অ্যাড্রেস ধরেও আমরা রাখতে পারি, কিন্তু ওটা খুবই জটিল কাজ হয়। আমরা সহজ করছি, এই জন্য ভেরিয়েবল নেম দিচ্ছি। এটা এই নামগুলো, যেমন আমার এই রুমটা, রুমের একটা নাম আছে না, যেমন 54 বা 321 এরকম কিছু একটা নাম আছে। তো আমরাও এরকম নামকরণ করি মেমোরি সেলগুলোকে লোকেট করার জন্য। ওর একটা অ্যাড্রেস যেটা থাকে, সেই অ্যাড্রেসের পরিবর্তে আমাদের নিজস্ব একটা অ্যাড্রেসিং দিয়ে দেই। তাই এটা 1 বর্ণের হতে পারে, 2 বর্ণের হতে পারে, 3 বর্ণের হতে পারে, 3 বর্ণের হতে পারে, ঘুম বর্ণের হতে পারে, তারপরে 31 বর্ণের হতে পারে। যাই হোক, তাহলে ভেরিয়েবলটা কি জিনিস? চলক বললে তো হলো না, চলক বললে ম্যাথমেটিক্সের ভাষা হলো মেমোরি অ্যাড্রেস। তার মানে র্যামের কোনো একটা মেমোরি সেল যার ঠিকানা হচ্ছে এইটা। চলক দ্বারা আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা বুঝি। এটা কি মনে থাকবে আদৌ? সম্ভব এটা? হ্যাঁ, সবার চলকটা কি এটা মনে থাকবে? মেমোরি অ্যাড্রেস, র্যামের একটা সেলের নাম। আমার যেসব জায়গায় আমার তথ্যগুলো সংরক্ষিত থাকে সেই তথ্যগুলোকে আমরা এরকম নামকরণ করে রাখি যেন এটা হ্যান্ডেল করতে পারি। যেমন আমি জেডের এক্স নামে একটা ঘর, মনে করো আমার এক্স নামে একটা ঘর আছে, এই ঘরে আমি 100 রেখেছি। আমার ওয়াই নামে একটা ঘর আছে, সেই ঘরে আমি 200 রেখেছি। আর আমার জেড নামে একটা ঘর আছে, সেই ঘরে যে বলছি তুমি এক্স এবং ওয়াই ঘরে যা আছে এটা যোগ করে দাও, এক্স এবং ওয়াই এর ঘরে যেটা আছে তুমি সেটা যোগ করে দাও। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাই এই তাহলে ভেরিয়েবলটা কি? মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, মেমোরির একটা অ্যাড্রেস বা র্যামের কোনো একটা অ্যাড্রেস, যেখানে আমি, তাহলে এটা ভেরিয়েবল বলা হচ্ছে কেন? ভেরিয়েবল চলক, যার মান পরিবর্তনশীল। তার মানে আমি এর ভিতরের মানটা আমি পরিবর্তন করে দিতে পারি, পরিবর্তন করতে পারি বলে এটাকে চলক বলা হচ্ছে। ঠিক আছে? ভেরিয়েবল বোঝা গিয়েছে। আর কনস্ট্যান্ট হচ্ছে ফিক্সড মান, 10 20 30 এগুলো ফিক্সড, এরা যাকে লিটারেল বলছে, তাই তো? আবার বললাম ক্যারেক্টার, যে সকল প্রতীক আমরা ব্যবহার করি এগুলোকে ক্যারেক্টার বলে। আবার বললাম স্ট্রিং, বর্ণগুচ্ছ, বাংলায় বলতে পারো বর্ণগুচ্ছ। ক্লিয়ার? আচ্ছা,
তো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বোঝা গিয়েছে। আচ্ছা, এবার অপারেটর অলরেডি একটু বলেছি, তার ভিতরে একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস ইনটু ডিভিশন এগুলো, ঠিক আছে। আরেকটা অপারেটরের নাম বলছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটু প্রথম একটু ভেজাল ভেজাল লাগে, কি না কি বলে, এটা তো ইকুয়াল জানি, তাই তো। এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে কি? অর্পিত কাজ, কাউকে কোনো কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত বা নিয়োগকৃত করা হলে, সেটা নিয়োগ দেওয়া হলে তখন ওটা অ্যাসাইন করা বলে ইংরেজিতে। এই ইকুয়াল চিহ্নটা হচ্ছে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন আমি যদি বলি যে, যেমন এটা x ইকুয়াল, আমি বললাম 200, আসলে এই ইকুয়াল চিহ্ন দ্বারা অ্যাসাইনমেন্ট বোঝাচ্ছে। এই x হচ্ছে একটা ভেরিয়েবল নেম, এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল নেম, তাই তো। এই x ভেরিয়েবল নেম না, এটাকে বললাম, যার ভিতর 200 কে অ্যাসাইন করা আছে। এটার মানে হলো x এর মান 200, কিছুটা সঠিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এর মান হচ্ছে x ভেরিয়েবলের ভিতর 200 কে অ্যাসাইন করা আছে। বোঝা যাচ্ছে না? x হচ্ছে একটা ঘর, সোজা কথা, x একটা ঘর যার ভিতর 200 আছে, ঠিক আছে। মেমোরি অ্যাড্রেস গুলো ঘর। এবার কি বোঝা গেল? x এই যে আমি একটু আগেই তো দেখালাম, এগুলো ঘর, ঘরের নাম, সুতরাং ঘরের ভিতর 200 আছে। ক্লিয়ার? এই 200 যে ভিতরে ঢুকাই দেওয়া আছে, ঢুকাই দেওয়াকে ইংরেজিতে বলছি অ্যাসাইন করা। যেহেতু এই চিহ্ন দিয়ে আমি করছি, এই জন্য এই চিহ্নের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে প্রশ্ন হচ্ছে ইকুয়ালটা কোথায় যাবে? যেমন ধরো আমি বললাম 40 50। আচ্ছা, এটা একটু বাংলায় বলো তো, এটা এইটুকু বাংলায় পড়ো তো। এক্স আমরা কি পড়ি? এক্স সমান সমান পড়ি না? সমান দুইবার বলি না? ভুলেই তো বলি। আচ্ছা, তো ভুলে বলি কি আর করা, এখন শুদ্ধ করে নাও। এক্স ইকুয়াল, এবার কিন্তু ডাবল দিলে ইকুয়াল বুঝায়। এটা আরেকটা অপারেটর, ইকুয়াল। ইকুয়াল এর কাজ হচ্ছে, এই দুইটা মিলে এর কাজ হচ্ছে যে দুই পাশের দুটো সমান কিনা সেটা চেক করা। এই দুই পাশের দুইটা কি সমান? এইটার দুই পাশের দুইটা সমান? সমান কি না, তাহলে এটা সমান না। সমান যদি না হয় তাহলে রেজাল্ট দিবে মিথ্যা, এটা ভুল, মিথ্যা। মিথ্যার সে কম্পিউটারের ভাষায় বলে 0। যদি এখানে 40 হতো তাহলে এটা সত্য, কম্পিউটারের ভাষায় ইয়েস দিত, দ্যাট ইজ 1। বুঝতে পেরেছো? আবার এখানে যদি এই চিহ্ন দাও তাহলে এটাকে বলে নট ইকুয়াল। এখন বলো এটা ট্রু না ফলস দিবে রেজাল্ট? এটা ট্রু দিবে না ফলস দিবে? হ্যাঁ, কি হবে এবার? এবার ট্রু হবে। উল্টা কাজ করাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এভাবে আমরা কাজ করতে পারি। আরো কিছু এরকম জিনিস আছে। এটা মজার জিনিস, দেখো অনেক সময় কনফিউশন লাগতে পারে, আগে একটু দেখাই নি। কি হলো এটা? এটাকে কি হলো? এটা তো 1 = 0 হওয়ার কথা। খেয়াল রাখতে হবে, আমার এক্স মানে কিন্তু একটা রুম। তাহলে এক্স এর রুমে ঢুকলাম, ঢুকে এক্স এর রুমে যাকে পেলাম তার সাথে 1 যোগ করে দিলাম। এই বাম পাশের যে এক্স এটাকে বলে নিউ ভ্যালু, আর ডান পাশের যে এক্স এটা হচ্ছে ওল্ড ভ্যালু। মনে করো এই এক্স হচ্ছে একটা রুম, আমি এক্স রুমে ঢুকলাম, ঢুকে এক্স এর যে মান পেলাম তার সাথে 1 যোগ করলাম,
বুঝতে পেরেছো? এখন এক্স এর মান যদি 100 হয় তাহলে 101, এক্স এর মান যদি 200 হয় তাহলে এটা এখন এক্স এর মান 201। ক্লিয়ার? বেশি ক্লিয়ার না হলেও চলবে, অল্প একটু বুঝেছো কিনা। এক্স রুমে ঢুকবো, এক্স এর মান বাড়াবো। তাহলে এখানে যদি এটা আমি 2 দেই, 2 যোগ হবে। আমি যদি বিয়োগ দেই, 2 বিয়োগ হবে। কথা বুঝেছো? আর যারা প্রোগ্রামিং করে এরা একটু আলসে প্রকৃতির হয়, তো এরা করে কি, এরকম লেখে এক্স প্লাস ইকুয়াল 1। সবাই করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা, তারা সবাই এটা সাপোর্ট করে। কি জিনিস এটা? স্যার মাথা তো নষ্ট করে দিবেন, তাই তো? প্লাস ইকুয়াল 1, এটা হলো এক্স এর ঘরে ঢুকে ওই যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 কে সংক্ষেপে লেখে। যাই হোক, এটা ভুলে যাও, এটা পরে আমরা শিখবো যখন দরকার হয়, এটা এখনই মনে রাখার দরকার নেই। আমরা ভেরিয়েবলটা শিখেছি কিনা? ভেরিয়েবলটা কি? একটা মেমোরি অ্যাড্রেস, লোকেশন, একটা রুম। স্বাভাবিক কথা বলতে গেলে একটা রুম। তো এই রুমের ভিতর, রুমের বাইরে একটা নাম আছে, সেটা এক্স, আর ওর একটা ভ্যালু আছে অ্যাসাইন করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা অপারেটর বলছিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝতে পেরেছি। এর কাজ কি? ডান পাশের ভ্যালুটাকে বাম পাশের ঘরে ঢুকাই, এটা না? ডান পাশের ভ্যালুটাকে বাম পাশের যে ঘরের নাম আছে সেই ঘরের ভিতর ঢুকাই দেয়। বুঝতে পেরেছো? এখন মনে করো এটা লিখলাম, এখন কি হলো এটা দিয়ে? এক্স ইকুয়াল ওয়াই। ইকুয়ালের কাজ কি? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এ কি করে? জাস্ট একটু আগে বলেছি, ওয়াই এর ভিতরে যে ভ্যালুটা আছে, ডান পাশে যে ভ্যালুটা আছে, সেটা বাম পাশে ঢুকায়, বাম পাশের ঘরে ঢুকায়। এই কথা বলতে পারবা তো এরপরে? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? ডান পাশে যে ভ্যালুটা পায় সেটাকে বাম পাশের ভেরিয়েবল বা ঘরের ভিতর ঢুকায়। মনে থাকবে? এখন কত হবে এক্স এর মান বলো তো? ওয়াই এর যে ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু কত আছে? 200। এটা এক্স এর ঘরে ঢুকাই দিবে। 200 হবে কিন্তু 300 না। বুঝতে পেরেছো? ও দেখলো না কি আছে, যা আছে সব ঝটপট বের করে দিয়ে 200 কে ঢুকাই দিল। হ্যাঁ, যদি আমি এখানে লিখতাম যে এটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে করতো কি, এক্স এর ঘরে ঢুকে এক্স এর মানের সাথে ওয়াই এর মান যোগ করে দিত। আমি বলেছি কি, ডান পাশের ভ্যালুটাকে বাম পাশের ঘরে ঢুকাই। ডান পাশের ভ্যালুতে কি আছে? এক্স আর ওয়াই যোগফল, সেটা এক্স এর ঘরে ঢুকাই দিল। তাহলে এক্সও থাকলো, ওয়াইও থাকলো। বোঝা গিয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর? আচ্ছা, এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে রাশি। এই যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো করি এগুলোকে এক্সপ্রেশন বলে। এক্সপ্রেশন মানে রাশিগুলো। আচ্ছা, কিওয়ার্ড, বিশেষ বিশেষ শব্দ। যেমন ধরো তুমি ইংরেজি গ্রামার শিখছো, এখন তোমাকে যদি বলে নাউন কি, ভয়েস কি, নারেশন কি, ভার্ব কি, এই সমস্ত জিনিসগুলো, এগুলো তো স্পেশাল মিনিং আছে। ঠিক একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি তখন এর কিছু স্পেশাল মিনিং ওয়ালা ওয়ার্ড থাকে, সেগুলোকে কিওয়ার্ড বলে। সেইগুলো যেমন VAR দিয়ে আমরা ভেরিয়েবল বুঝি, VAR দিয়ে ভেরিয়েবল বুঝি। আচ্ছা, আরেকটা হলো নাম্বার স্ট্রিংকে যোগ করার জন্য যোগ চিহ্নটা কনক্যাটেনেশন বলে, প্লাসটা এখানে একত্রিত করা। কনক্যাট হচ্ছে ইংরেজি শব্দ, একত্রিত করা। মন্তব্য, মন্তব্য লেখা হয় HTML বা CSS এর মতোই, সমস্যা না। মন্তব্য লিখলে কি হয়, ওটা ব্যাখ্যা হিসেবে থাকে, ওটা কিন্তু আর কোনো আলাদা কোনো কাজ করে না। আচ্ছা, কিছু আইডেন্টিফায়ার আছে, এত কিছু আমাদের জানার দরকার নেই। আর একটা জানবো, এই কেস মানে কি? কেসটা কি? যারা জানো, আমি তাদের কথা শুনতে চাচ্ছি না। যারা জানো না তারা কিছু বলো, পারি না বলো, অথবা বলো যে আপনার বোঝানো হচ্ছে না, আরো ভালো করে বুঝান, এটা অন্তত বলো। কেস মানে এমনিতে কেস একটা হয় খাসা, কেসিং এর নাম তো শুনেছো, কেস থেকে আসছে। পাত্র হয়, আধার হয়, কোনো কিছু রাখার জন্য কেস হয়। আর একটা হয় যে মামলা মকদ্দমা যদি করতে চাও সেটা হয়।
আর এখানে কেস বলতে বোঝায় যে টেক্সটের ফরম্যাটিং বড় হাতের বড় হাতের অথবা ছোট হাতের। তার মানে হলো বড় হাতের এবং ছোট হাতের লিখলে HTML বা CSS এ কোনো সমস্যা করে না, কিন্তু জাভা স্ক্রিপ্ট প্রায় ক্ষেত্রে ভেজালটা তৈরি করে। তার মানে তোমাকে বড় হাতের এক ধরনের মিনিং হবে, ছোট হাতের আর এক ধরনের মিনিং হবে। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা ভেরিয়েবলের নাম লিখলে লাস্ট নেম, এনটা বড় হাতের, দেখছো? এই লাস্ট নেম মানে কি? এখন এখানে লাস্ট নেম দিয়ে কি বুঝাচ্ছে? এখানে বাংলা বলতে বলিনি, লাস্ট নেম দিয়ে কি বুঝাচ্ছে একটু ভালো করে বলো। একদম খুব সোজা প্রশ্ন করেছি, একটু বুদ্ধিটা খাটাও। এটা কি নিকনেম স্যার? হলো না, হলো না। হ্যাঁ, ভেরিয়েবল, এটা তো লেখাই আছে, একটা ঘরের নাম। একটু আগেই বললাম না, ভেরিয়েবল ফার্স্ট নেম লাস্ট নেম। আমি বলেছি কি ডাইন পাশের ভ্যালুটা বাম পাশের ঘরে রাখে, তাহলে লাস্ট নেম কি? একটা ঘরের নাম না? ভেরিয়েবল নেম মানে কি? মেমোরি লোকেশন, মেমোরি অ্যাড্রেস। তাহলে একটা ঘরে লেখা আছে লাস্ট নেম, এনটা বড় হাতের, আর একটা ঘরের নাম দেওয়া আছে লাস্ট নেম, এনটা ছোট হাতের। এই দুইটা ঘরের কিন্তু আলাদা হয়ে গেল, এরা দুইজন একই ঘর না। এই জন্য বলছে কেস সেন্সিটিভ, বড় হাতের যদি কোথাও থাকে, ছোট হাতের যদি কোথাও থাকে, এটা আলাদা মিনিং বুঝে। ক্লিয়ার? কেস সেন্সিটিভ দিয়ে কি বুঝাচ্ছে? অর্থাৎ বড় হাতের ছোট হাতে যদি ওলট পালট করে নাও, তাহলে কিন্তু খুবই ভেজাল হয়ে যাবে, তুমি কখনোই প্রোগ্রামিং শিখতে পারবে না। এবং এই ছোটখাটো ভুলগুলোই প্রোগ্রামিংয়ে বড় সমস্যা। প্রোগ্রামিং বোঝার জন্য বড় সমস্যা হচ্ছে এই কথা না শোনা। প্রোগ্রামিং বোঝার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কথা না শোনা, ইনস্ট্রাকশন ফলো না করা। প্রথমেই ভাববে আচ্ছা আমি আমার মতো করে লিখি। আরে বাবা, তোমার মতো করেই তো তুমি লিখবা, কিন্তু আগে আমার মতো করে তুমি শেখো, তারপরে তুমি তোমার মতো করে লিখবা। প্রথমে যা ইনস্ট্রাকশন দিব প্রোগ্রামিং এর ক্ষেত্রে তাই করবা, অন্য কিছু মাতবরি করার সময় নিজে ওটা প্র্যাকটিস করার পরে। সুতরাং চলে আসি ক্যামেল কেস, একটু মরুভূমিতে ঘুরে আসবো, তাই তো? ক্যামেল কেস, ক্যামেলের কি হয়? উট, প্রথমে মাথাটা একদিকে একটু নিচু থাকে, তারপরে একটু কুচ থাকে, সেখানে একটু উঁচু হয়, আবার নিচু হয়, আবার উঁচু হয়। এই কারণে যখন ওইরকম আমরা ভেরিয়েবলের নাম লিখব, তখন প্রথমটা ছোট হাতে শুরু করব, তারপরে নতুন নতুন শব্দ যদি এর সাথে যুক্ত হয়, প্রত্যেকটার প্রথম বর্ণ বড় হাতে লিখব। কি বললাম? যখন এরকম ভেরিয়েবল নেম লিখবো, কোনো কিছুর নাম লিখবো, তখন হয় এদের আন্ডারস্কোর দিয়ে দিব। এই দেখো এখানে ফার্স্ট নেম, তাই তো, লাস্ট নেম, তাহলে বোঝা যাবে, পড়া যাবে। আর যদি তা না হয়, যদি একসঙ্গেই লিখতে চাই, তাহলে ক্যামেল কেস ব্যবহার করব। তার মানে হচ্ছে এটা এই যে পরবর্তী শব্দের প্রথম বর্ণ বড় হাতের হয়। এই লাস্ট নেম দুইটা শব্দ না, প্রথম শব্দের প্রথম বর্ণ ছোট হাতের, দ্বিতীয় শব্দের বড় হাতের। যদি এখানে আরো শব্দ থাকতো তাহলে সেগুলো বড় হাতের হতো, প্রথম বর্ণটা বড় হাতের হতো। আর এর ক্যারেক্টার সেট, কোন কোন ক্যারেক্টার বোঝে, কোন কোন বর্ণ বোঝে, এটা হচ্ছে ইউনিকোড ক্যারেক্টার, মানে পৃথিবীর প্রায় সব ভাষায় এ বুঝতে পারি। এবার আমরা পরের সেকশনে যাব, স্টেটমেন্ট। বলছে স্টেটমেন্ট বলছে ইনস্ট্রাকশন। এই স্টেটমেন্ট দ্বারা বোঝায় ইনস্ট্রাকশন বা নির্দেশনা, যা নির্বাহ হয়, এক্সিকিউট হয় ওয়েব ব্রাউজার দ্বারা। যেমন ধরো এই যে একটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে আমরা বুঝি। আমরা কিন্তু এই উদাহরণে এখনো যাচ্ছি না যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার এইচটিএমএল, সেমিকোলন, সেমিকোলন সেপারেট জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট, এটা দিয়ে আমরা বুঝি, যেটা বারবার বলছিলাম। আচ্ছা, হোয়াইট স্পেস, দেখো আমার এই ইকুয়ালের দুই পাশে দুইটা হোয়াইট স্পেস, সাদা স্পেস আছে। এই স্পেসটা ব্যবহার করলেও যা রেজাল্ট দিবে, ব্যবহার না করলেও একই রেজাল্ট দিবে।
কিন্তু ব্যবহার করাটা ভালো, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা লেন্থ বের করা যায়, লাইন ব্রেক করা যায়, সমস্যা নেই। কোডের ব্লকগুলোকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরি। এটা আমরা সিএসএসেও দেখেছি, ব্লকগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরি। আর কোথাও এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটাকে ফাংশন বুঝতে হয়। এরকম ফার্স্ট ব্র্যাকেট, যেমন এটা একটা ফাংশন, এই যে এখানে এর ভিতর কিছু থাকতেও পারে, নাও পারে। যেটা থাকে ওইটাকে বলে প্যারামিটার। কি বলে? প্যারামিটার। ফাংশনের ভিতর প্যারামিটার দেওয়াও যায়, না দেওয়াও যায়, এটা নির্ভর করে ওর উপর যে কোনটা প্যারামিটার হবে কি হবে না। কিওয়ার্ডের কথা বলছিলাম, কিছু কিছু কিওয়ার্ড আমরা মুখস্থ করব না, কিন্তু একবার একটু দেখে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। ব্রেক নামই জেনে রাখি, কিছু দরকার নেই। কন্টিনিউ এর ইংরেজি যে মানে জানি সেটা জানলেই হবে। ডিবাগার, এটা একটু নতুন। বাগ মানে ভুল, ডিবাগ মানে ভুল সংশোধন করে যে সে। ডু হোয়াইল, ভুলে যাও, এটাকে লুপ বলে। লুপ মনে রাখলেও হবে, না রাখলেও হবে, একসময় ঠিকই মনে থাকবে। ডু মানে কি? কোনো কাজ করো। হোয়াইল, যতক্ষণ পর্যন্ত একটা শর্ত সিদ্ধ না হয়। বললাম যে যতক্ষণ সন্ধ্যা না হয় ততক্ষণ কাজ করো, তাই না? এগুলোকে লুপ বলে। অনেকক্ষণ ধরে একই কাজ করতে থাকো, বলে যে মাটি কাটো, তো কতক্ষণ? যতক্ষণ 5টা না বাজে ততক্ষণ। এরকম ডু হোয়াইল। ফর, ফরও লুপ, কিন্তু ফর হচ্ছে এরকম যে ধরো আমি বললাম যে 1 থেকে, খেয়াল করো 1 থেকে 1 কোটি পর্যন্ত যোগ করো। তোমাকে বললাম, তাহলে বসে বসে 1 কোটি পর্যন্ত যোগ করবা। কিন্তু বললাম যে 3টা করে বাদ দিয়ে দিয়ে যোগ করো, তাই না? ছোটবেলায় আমরা যেটা করেছি, প্রথম পদ, শেষ পদ, প্রতি পদে বৃদ্ধি, ওই লজিকটা এখানে ব্যবহার করা হয়। ফাংশন তো বলেছি যে এর ভিতর অনেক স্টেটমেন্ট কাজ করা যায়। আচ্ছা, ইফ এলস, যদি এটা হয়, যদি বৃষ্টি হয় তাহলে আর ঘুম থেকে ওঠার দরকার নেই। আর যদি প্রিপারেশন না নাও তাহলে এইখানে যে সময় ব্যয় করছো এটা গেল শুধু শুধু। একটু সময় ঘুমালে আর একটু মোটা হতে পারতে। রিটার্ন, কোনো কিছু ফলাফল বা ফাংশন থেকে বের হয়ে আসা। সুইচ একটু ঝামেলার, সুইচ কেস, এর সাথে কেস ব্যবহার করে। ট্রাই ক্যাচ এই লেভেলে না হলেই চলবে। আর VAR হচ্ছে ভেরিয়েবল, আরও আছে যদিও, যাই হোক ভুলে যাই এগুলো, মনে করো এগুলো পড়াইনি, ভবিষ্যতে দেখা যাবে। কমেন্ট, কমেন্ট বোধহয় পড়ানোর কিছু নেই। মন্তব্য লেখা হয় কি জন্য? ব্যাখ্যা প্রদান করার জন্য। এটা কোনো প্রোগ্রামে কাজ করে না, শুধুমাত্র এখানে কি লেখা হয়েছে। ধরো এখানে আমি এমন একটা সূত্র লিখলাম, তুমি সেই সূত্রটা জানো না, বা যে ইউজ করছে সে জানে না, অথবা আমি কি লিখেছিলাম নিজেই ভুলে যাচ্ছি, তখন ওটা ব্যাখ্যা লিখে রাখতে হয়, এই বা মন্তব্য লিখে রাখতে হয়, তাহলে ওটা পরবর্তীতে বোঝা যায়। যদিও এখানে দরকার নেই, কিন্তু বোঝানোর জন্য লিখেছে। মাল্টিলাইন কমেন্ট, এই যেভাবে লেখা হয়। আমরা তো কমেন্ট করার সোজা কাজ শিখেছি সাবলাইমে। ব্লক করব, কন্ট্রোল/ দিব, মনে আছে? আচ্ছা, তো এগুলো গেল ইউজিং কমেন্ট। এই কমেন্ট টমেন্ট থাকুক। ভেরিয়েবল, দেখো ভেরিয়েবল নিয়ে কি আর কিছু বলা লাগবে? আমি যেটুকু বলেছি ওটুকু যদি বুঝে থাকো, আর কিছু দরকার নেই, তাই তো? যেমন ধরো এখানে একটা এক্সাম্পল, ভেরিয়েবল আছে প্রাইস 1, প্রাইস 2, টোটাল আছে প্রাইস 1 প্লাস প্রাইস 2। তাহলে এই প্রাইস 1 = 5, এটা দিয়ে কি বুঝছি আমি? প্রাইস 1 = 5, এটা দিয়ে আমি কি? VAR মানে ভেরিয়েবল। ওই VAR বাদ দাও, প্রাইস 1 = 5 দিয়ে কি বুঝছি? ভালো করে বলো। একটা ঘরের নাম হচ্ছে প্রাইস 1, যার ভিতরে আছে 5, ক্লিয়ার? আর একটা ঘরের নাম আছে প্রাইস 2, যার ভিতরে আছে 6। আর একটা ঘরের নাম আছে টোটাল, যার ভিতর ওই প্রাইস 1 ঘর আর 2 ঘর, এই দুটো যোগফল রাখা আছে। এখন যদি বলি এটা শো করো, তাহলে ও রেজাল্টটা দেখাই দিবে। যেমন ধরো এটা কপি করেই নিয়ে যেতে পারি আমি আমার প্রোগ্রামের ভিতর, আমার এখানে নিয়ে যাই, এটা দরকার নেই আমার, এটা
পেস্ট করে দিলাম, ও কন্ট্রোল জেড রাখি, এখানে করি পেস্টটা, এটা করলাম। তো এটা যদি একটু এখানে এটা যদি করি তাহলে ডকুমেন্ট ডট রাইট, এইখানে আমি ওইটাকে ধরাই দিব, টোটালটাকে কপি করে এখানে আমি দিয়ে দিব টোটাল। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমি বলছি রাইট করো টোটালের ভ্যালুটা, তো সেইটা ওই টোটালের ভ্যালুটা তখন শো করবে। ক্লিয়ার? কি করলাম, আমি একটা ঘর নিলাম প্রাইস 1 যার ভিতর 5 রেখেছি, আর একটা ঘর নিলাম প্রাইস 2 যার ভিতর 6 রেখেছি। এবার টোটাল ঘরের ভিতর বলছি ওই দুটো যোগ করে দাও। এরপরে ফলাফল দেখার জন্য আমরা এগুলো করি। আমরা কিন্তু খেয়াল করি যে ফলাফল দেখার 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ইনার এইচটিএমএল, যেটা আমরা এখনো দেখিনি, আর একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, যেটা এখন দেখছি। এর আগে একটা দেখেছিলাম অ্যালার্ট, আর একটা বলেছি কনসোল লগে ডস মোডে, ওই ইসের থেকে সেট করে নিতে হয়। তো ওটা আমাদের যাবই না, আমাদের দরকারও নেই, ওটা এমনিতেই ডেভেলপার কাজে যারা ওই ইয়ে করে ওদের জন্য লাগে, আমাদের দরকার নেই। সুতরাং ডকুমেন্ট ডট রাইটে যখন আমি টোটাল দিলাম তখন কাজটা করছে। বোঝা গেল কিছু? আচ্ছা, এই যে আমি টোটালের ভ্যালুটা প্রিন্ট করি। তাহলে দেখো এখানে আমি 3 ভাবে ব্যবহার করলাম। এর ভিতর একটা ব্যবহার করলাম সরাসরি কোটেশন মার্ক দিয়ে, উদাহরণ চিহ্ন যেটা বলে বাংলায়, তার ভিতর স্ট্রিং, যেটা সরাসরি স্ট্রিং ব্যবহার করেছি। আরেকটা ব্যবহার করলাম সরাসরি, একটু আগে সংখ্যা ব্যবহার করেছিলাম 100, 200, 300 নাম্বার। আরেকটা ব্যবহার করলাম ভেরিয়েবল। যখন আমি ভেরিয়েবল দিচ্ছি, যদি আমি দেখো একটা মজার জিনিস, যে আমি যদি এটা কোটেশন মার্ক দিতাম তাহলে কি হতো, এটা কোটেশন চিহ্ন যদি দিতাম তাহলে টোটালটা, এটা যদি আমি প্রিন্ট করতে বলি তাহলে দেখো কি হয়, টোটালি প্রিন্ট করে দিচ্ছে। দেখছো, কোটেশনের ভিতর যখন লিখছি ওটাকে স্ট্রিং হিসেবে বিবেচনা করছে, ও ভাবছে এগুলো কতগুলো বর্ণ, সুতরাং বর্ণগুলো সরাসরি প্রিন্ট করছে। যখন আমি স্ট্রিং দিচ্ছি না একে, তখন ও ধরে নিচ্ছে যেহেতু এটা সংখ্যা না, সুতরাং এটা চলক ধরে নিচ্ছে। যখন ও চলক পায় তখন চলকের ওই নাম প্রিন্ট করে না, চলকের ভিতরে কি আছে সেটা প্রিন্ট করে। তো খোঁজে এখন এই টোটাল নামে কেউ উপরে আছে কিনা, আছে, তার ভিতর কি আছে, তাহলে টোটালের ঘরে গেল, ঘরে যে দেখলো যে প্রাইস 1 এবং প্রাইস 2 যা আছে এটা যোগ করতে হবে, যোগ করে যা পেয়েছে এটা প্রিন্ট করে দিয়েছে। একটু কি বোঝা গেল? আমরা এটুকু ইয়ে করব। আমরা 3 ভাবে দেখলাম, ডকুমেন্ট ডট রাইট দিয়ে একটা করতে পারি টোটাল, আর একটা করতে পারি স্ট্রিং এর ভিতর দিয়ে যে দিস ইজ স্ট্রিং, আর একটা করতে পারি যে এটা সরাসরি সংখ্যা দিয়ে, এটা। তাহলে 3 ধরনের রেজাল্ট দিবে আমাদের। একটা ভেরিয়েবলের ভ্যালু দিবে, স্ট্রিং দিলে সরাসরি সেটা প্রিন্ট করবে, আর একটা হলো এটা সরাসরি 2টা সংখ্যা যোগ করে দিবে। এখন যদি আমরা দেখি এরকম হয়েছে, তাই না? এখন যদি আমি ব্রেক দিতে চাইতাম তাহলে আমরা ব্রেকটা দিতে পারতাম, সেটা সমস্যা নেই। আপাতত এটা প্র্যাকটিস করো, তারপরে আমরা দেখি। আমরা একাধিক আউটপুটের ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তো ব্রেক স্টেটমেন্ট আমরা 2 ভাবে করতে পারি। এক হচ্ছে কোটেশনের ভিতর সরাসরি দিয়ে দিতে পারি, যে এখানে যদি আমি বিআর দেই ব্রেক, আর যদি এখানে দিয়ে দেই, আমি যদি বিআর দেই ব্রেক, সরি, তো আমরা যদি এখানে ব্রেক দিয়ে দেই, এখানে যদি ব্রেক দিয়ে দেই কোটেশনের ভিতর, এখানে ব্রেক দিয়ে দেই, তাহলে কি হবে, এই কি এর আগে একটা ব্রেক পাবে,
আর জি এর পরে একটা ব্রেক পাবে। তাহলে টি এর আগে কি আছে? টোটাল আছে, তাহলে টোটালটা একটা পাবে, আর এটা জি এর পরে যেটা এটা একটা ব্রেক পাবে। সেভ করি, তাহলে এটা আর রিফ্রেশ করি, এটা দেখাচ্ছে। কথা বুঝতে পেরেছো? আমরা একটু সংখ্যা চেঞ্জ করে দেখি, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে চেঞ্জ করলাম, সেভ করলাম, এটা রিফ্রেশ করি, দেখো এটা দেখাচ্ছে। ব্রেক দিলে ব্রেকের কাজটা করছে। আচ্ছা, আরেকভাবে দেখি সেটা হয় কি না। এই ব্রেকটা আমি তুলে দেই, এই ব্রেকটা আমি তুলে দিই, এখানে আমি একটা প্লাস চিহ্ন দিই, তারপরে কোটেশনের ভিতর ব্রেকটা দেই, দেখি এটা কাজ করে কিনা। তাহলে কি হবে? টোটালের ভ্যালু হবে, এর সাথে একটা ব্রেক কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, দুইটা আরও একটা দিয়ে দিতে পারি ব্রেক, দুইটা না হলে হয়তো বুঝতে পারবো না। দুইটা ব্রেক দিলাম, তাহলে দেখি কাজ করে কিনা। এটা রিফ্রেশ করি, দুইটা ব্রেক নিয়েছে। তাহলে যদি আমি কোটেশনের ভিতরেই থাকি তাহলে ওখানে একটা ব্রেক এমনি দিয়ে দিলেই হবে। আর যদি অন্য কিছু থাকে আমার হাতে, সেক্ষেত্রে আমি একটা ব্রেক দিয়ে দিলে কাজ করবে। যেমন এখানে যদি একটা ব্রেক চাই আমি, তাহলে এখানে একটা প্লাস দিব, সরি, এখানে একটা ব্রেক দিব কোটেশনের ভিতর, কোটেশনের ভিতর একটা ব্রেক দিব, তারপর একটা প্লাস দিব। একাধিক স্টেটমেন্টকে যুক্ত করার জন্য আমরা আউটপুটে প্লাস দেই। কথা বুঝতে পেরেছো? তাহলে দুইটা ব্রেক পাবে, স্ট্রিং জি এর পরে এখান থেকে একটা পাবে আর এখান থেকে একটা পাবে। সেভাবে আমরা ব্রেক দিতে পারি। তো এইভাবে আমাদের ব্রেক দিতে পারি। আরে বাবা, সে আবার চলে গেল কোথায়? ও, এটা ক্লোজ করা হয়নি, যাই হোক, এটা তো হলোই। সেভ করি, এটা যদি দেই, তাহলে এখান দেখো একটা মজার জিনিস হয়েছে, এখন আর যোগ করেনি সে। বুঝতে পেরেছো? এটা যোগ করেনি। এটা একটু আমরা অ্যাডভান্স শিখবো, সেটা হলো যখন একাধিক ফরম্যাটের জিনিস পায় তখন স্ট্রিং হিসাবে কাউন্ট করে নেয়। তো সেটা আমরা পরে শিখবো। আমরা একটু অন্য জিনিস শেখার ইয়েতে আছি, সে কারণে আমরা এই মুহূর্তে আমরা এটা দেখি আবার কি মিস্ট্রি অডিট বলছে। 9th February observation are given as a statement in PDF with this email requesting will go through it. যাই হোক, একটা অবজারভেশন দিয়েছে, ওটা আমি পরে পড়ে নিব। তো আমাদের যেটা বলছিলাম যে ডেটা টাইপ বলে একটা জিনিস আছে ইসের ভিতর, এই যে ডেটা টাইপ বলে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা করব। তার আগে এদের যে উদাহরণগুলো ওরা দিয়েছিল, আমি বলছিলাম একটু জটিল, তাহলে সেই উদাহরণগুলো আমরা একটু ফলো করার চেষ্টা করব। অর্থাৎ আমরা যে আউটপুট দেখতে চাইছিলাম, যে আউটপুটের যে আমরা প্রথমে দেখেছি অ্যালার্ট বক্স, তারপরে ডকুমেন্ট ডট রাইট, এখন দেখব আমরা ইনার এইচটিএমএল, এবং এটা ভালো করে দেখবা। কথা বুঝতে পেরেছো? ভালো করে না দেখলে কিন্তু আজকে ছুটি নাই। এটা ভালো করে দেখবা যে ইনার এইচটিএমএলটা কি হবে। তো ইনার এইচটিএমএল এর কাজগুলো আমরা একটু দেখব, যে কিভাবে ইনার এইচটিএমএল বলতে বোঝাচ্ছে যে ধরো আমার এই রেজাল্টগুলো কোথায় দিচ্ছিল, সরাসরি আমার এই স্ক্রিপ্ট, এই যে ওই লেখাটা শেষ হয়েছে তারপরে দিচ্ছিল, তাই না? এই রেজাল্টগুলো আমাকে কোথায় দিচ্ছিল? ওই যে ওই লেখাটা শেষ হয়েছে তারপরে দিচ্ছিল, তাই না? কিন্তু আমি চাচ্ছি এরকম না, কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে দিক। আমি চাচ্ছি যে এই টোটালের রেজাল্টটা আমার কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগে, ধরো এখানে ভিতরে দিক। ধরো এখানে আমার একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে এই স্ক্রিপ্টের বাইরে, আমার কার্সর এই মুহূর্তে যেখানে আছে রেজাল্টটা সেখানে দিক। কথা বুঝতে পেরেছো? আমার রেজাল্টটা এইখানে চাচ্ছি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর দিতে হবে। তো ভালো হয় যে আমরা ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, এর একটা আইডি দিলাম। কি আইডি দিব? যে কোনো, ধরো আইডি দিলাম রেজাল্ট। মনে আছে তো আমরা কোন এলিমেন্টকে ধরতে পারি আইডি এবং ক্লাসের মাধ্যমে?
আইডি হয় ইউনিক, একটাই হয়, প্লাস হলে একাধিক হতে পারে। তা আমরা এইটা দেখব। এইটা ধরার জন্য, এই রেজাল্ট ট্যাগকে ধরার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা জিনিস নিয়ে নিব। তোমাদের মনিটরগুলোর কাজ বন্ধ করো। সেটা হচ্ছে একটা বাটন নিব, একটা বাটন নিব। বাটনের এখানে হয়তো রাখলাম ক্লিক মি, তাই তো? ক্লিক মি। এখন আমি যে কাজটা করব সেটা হলো, আমি এগুলো সব তুলে দেই। এই কাজটা আমরা জানি, এই কাজটা আমরা জানি। এটা যদি আমি লিখি, আচ্ছা এটাও তুলে দেই, এটাও তুলে দিলাম। তাহলে আমার কি হলো, জাস্ট টোটালের ঘরে আমার প্রাইস 1 এবং প্রাইস 2 এই দুটো যোগ করা আছে। আমি কি দেখাতে বলেছি ওকে? না, আমি 3 ভাবে দেখাতে পারি। অ্যালার্টে দেখাতে পারি, ডকুমেন্ট ডট রাইটে পারি, আর এখন বলছি ইনার এইচটিএমএল এ দেখাতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা দেখব যে কিভাবে ইনার এইচটিএমএল এ দেখাতে পারি। তার জন্য একটা লাইন প্রথমে মুখস্থ করে নিবা। সেটা হলো যে এরকম, এই যে লাইনটা, ডকুমেন্ট ডট রাইট শিখেছিলাম এর আগে, তাই না? এখন এইটা, এইটুকু কন্ট্রোল সি দিয়ে এটা এদিকে নিয়ে আসি, তাহলে এটা দেখতে সুবিধা হবে। কোথায় দিব এটা, বা টেক্সট বক্সের এখানে দিয়ে দিই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বোঝা যাচ্ছে? এই যে এইটা প্রথমে হবে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এটা কোন স্টাইলে আছে বলতে পারবা কেউ? ক্যামেল কেস, ভালো। ডকুমেন্ট একটা অংশ, কয়টা অংশ এখানে আছে? 3টা অংশ আছে। গেট এলিমেন্ট বাই আইডি আর একটা অংশ আছে। এই হচ্ছে সেই আইডি, ডেমো নামটা দিয়েছে এরা, ডেমো। আমি যেহেতু ওখানে কি নিয়েছি, রেজাল্ট, তাহলে আমি দিব রেজাল্ট, আমি দিব রেজাল্ট, তাই তো? রেজাল্ট যে আইডি নিয়েছি। আর একটা লিখেছি ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল দ্বারা বুঝাচ্ছি আমি এই যে, যেমন পি ট্যাগ নিলাম সেটা। আরেকবার বলি, আমি বলছি আমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের ইনার এইচটিএমএল এ কিছু লেখো। আমার যে ডকুমেন্ট আছে, এইচটিএমএল ডকুমেন্ট আছে, তার ইনার এইচটিএমএল এ কিছু লেখো। ইনার এইচটিএমএল এ মানে যেমন পি ট্যাগের ভিতর, এইচ1 ট্যাগের ভিতর, বা ও টেবিল ট্যাগের ভিতর, টিডি ট্যাগের ভিতর, বা টিআর ট্যাগের ভিতর, এটাকে আমরা বলছি ইনার এইচটিএমএল। এটা বোঝা গিয়েছে? আচ্ছা, লিখবা তো, লিখবা কি? গেট এলিমেন্ট কোন এইচটিএমএল এর ইনার এইচটিএমএল এ লিখবা, যার আইডি রেজাল্ট তার এইচটিএমএল এর ভিতর লিখবা। এই লাইনটাই বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। আমি বলছি আমার ডকুমেন্টে যার আইডি রেজাল্ট তার এইচটিএমএল এর ভিতরে তুমি লিখবা। কি লিখবা? ধরো আমি বললাম যে এখানে টোটাল, টোটাল লিখবা, তাই তো? তো আমি যদি এটা করি যে কন্ট্রোল সি দিলাম, এখান থেকে আমি ধরো এখানে নিয়ে গেলাম, এখানে আমি দিলাম এটা, এটা দিলাম। তাহলে আমি কি বলছি ওকে? বলছি যার আইডি হচ্ছে রেজাল্ট তার ইনার এইচটিএমএল এ তুমি টোটালের ভ্যালুটা লিখবা। বোঝা গিয়েছে? তার মানে কোথায় লিখতে বলছি? এইখানে, এই যে এইখানে, জাস্ট এই জায়গাটায় কাটসার যেখানে আছে এখানে লিখতে বলছি না? কি লিখতে বলছি? টোটালের ভ্যালুটা। এই পাশে বলে দিচ্ছি টোটালটাকে তুমি প্রিন্ট করে দেখাবা বা শো করবা। কোথায় শো করবা? যার আইডি রেজাল্ট সেখানে। বোঝা গেল একটু? এই লাইনটা লেখো তো খাতায়। যার আইডি রেজাল্ট
তার ইনার এইচটিএমএল এটা লিখবা। বুঝতে পারছো? এই লাইনটা মনে রাখবা, মুখস্থ রাখবা ডাইরেক্ট। এবং দেখো এটা ক্যামেল কেস আকারে লিখেছে, এটা কিন্তু ওর ফাংশন, যার না এটা। আরে খাইছে রে, এই লাইনটা লেখো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে যার আইডি রেজাল্ট তার ইনার এইচটিএমএল এ টোটালের ভ্যালুটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, এটা আমি করতে বলেছি, দেখি হয় কিনা। কোনো রেজাল্ট দেয়নি, দিয়েছে কি? কোনো কিছু দেয়নি। তাহলে সরাসরি আমাকে এইভাবে লিখলে হবে না, সরাসরি আমাকে এইভাবে লিখলে হবে না। দেখো আমি একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবা। দেখো, ট্রাই ইয়োর সেলফ, এইখানে দেখো, এখানে বলছে আরেকটা বাটন নিয়েছিলাম না আমি, ওখানে নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা ফাইনাল করি। এটা বলছিলাম না একটু জটিল বলে শেষে শিখাবো, মাথায় ঢুকবে তো? এবার আসো যে আমরা আপাতত এই অংশটা এখানে না করে এখানে একটা জিনিস লিখি, বাটন। আমি এটার একটা নাম দেই, সরাসরি লিখি ফাংশন। ফাংশন এর একটা কি নাম দিব? ধরো এফএক্স দিলাম, আমার যা খুশি নাম দিতে পারি। আর পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, একটা শেষ করব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এইটুকু একটু খেয়াল করো, নতুন জিনিস, একটু জটিল জিনিস, আমরা নেক্সট দিন পর্যন্ত এটা সময় নিব বোঝার জন্য। একটা ফাংশন তৈরি করছি, কাজ, সে কাজের নাম দিচ্ছি এফএক্স। বুঝতে পারছো? ধরো একজনের বিয়ে, তাহলে সেই ফাংশনটার নাম হচ্ছে বিয়ে, ফাংশন বিয়ে। আচ্ছা, কি আছে তার ভিতর? বরের কাছ থেকে 25 টাকা, কনের কাছ থেকে 25 টাকা নিয়ে টোটালের ঘরে রেখে দিচ্ছি, তাই তো? এখন বলছি যে গেট এলিমেন্ট বাই আইডি, যেখানে যে রেজাল্ট আইডি আছে সেইখানে এই টোটালটা তুমি শো করবা। কিন্তু এইখানে একটু চালাকি করব, একটা ইভেন্ট বলা হয় অন ক্লিক এফএক্স। তাই তো? একটু জটিল হবে প্রথম প্রথম। বলছি যখন এখানে ক্লিক করব আমি, তখন এফএক্স কে চালু করো। বুঝতে পেরেছো? আমি যখন বলছি এখানে ক্লিক করব, তখন এফএক্স কে চালু করো। এফএক্স এ কি আছে? ওই যে ফাংশন আছে, এই কাজগুলো আছে, তাই তো? এই কাজগুলো আছে। আচ্ছা, যদি আমরা এটাও না দেখি, মনে করো আমার এগুলো নেই, আমি একটু এগুলো ডিলিট করে দিলাম, কিছু নাই। ধরো আমি বললাম যে এইখানে আমাদের ওই ফাংশন যেটা শিখেছি সেটা কি আছে বলো তো? আমাদের ওই ফাংশনটা একটু আগে যেটা শিখেছি সেটা কি? ডকুমেন্ট ডট গেট, বোঝো, এলিমেন্ট বাই আইডি। হয়েছে? জি ছোট হাতের হবে। এবার গেট এলিমেন্ট বাই আইডি কি হবে? ডকুমেন্ট বানান ভুল হয়েছে, দেখো কালার হয়নি, ডকুমেন্ট। এবার ঠিক হয়েছে? আচ্ছা, কি দিব এর ভিতর? ওই যে রেজাল্ট। অন্য কিছু দিতে পারি? যদি এখানে চেঞ্জ করি তাহলে দিতে পারি সেটা, তাই তো? আচ্ছা, এখানে ধরো আমি ইকুয়াল দিলাম,
আবার কোটেশন দিলাম, হাই লিখলাম। এবার দেখো, এটা শিখি, তারপরে ফাংশনে যাই। তাহলে আমি বলছি এখানে যখন ক্লিক করব তখন তুমি করবা কি, এই যে যার আইডি রেজাল্ট সেখানে হাই লিখে দিবা যখন এখানে ক্লিক করব। ফাংশন আমরা পরে বুঝি, এটা বুঝে নিই। তো এটা আমরা রিফ্রেশ করি, একটা ক্লিক মি আছে তাই না? আমি যখন ক্লিক করব তাহলে এখানে ডট ইনার এইচটিএমএল এটা ডট ইনার এইচটিএমএল দিব। হ্যাঁ, কেস সেন্সিটিভ বলেছিলাম, হাই দেখাচ্ছে, তাই তো? আবার বলি যে আমাদের কয়টা অংশ ছিল? 3টা, ডকুমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি আর ইনার এইচটিএমএল। এখন আমি যা লিখবো এটা কোথায় দেখাবে? প্যারাগ্রাফ ট্যাগের ভিতর দেখাবে। এখন প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে আমি যদি এটা এখানে আমার এইচন থাকতো তাহলে ওই মোটা করে দেখাতো, তাই না? এইচন যদি থাকতো তাহলে এটা মোটা করে দেখাতো। তাহলে আমরা দেখি এবার কি হয়, এটা রিফ্রেশ করি। দেখছো সেই প্যারাগ্রাফের কিছু দেখাচ্ছে না? যখনই আমরা ক্লিক করছি তখন হাইটা মোটা করে দেখাচ্ছে। তাহলে ওইটা এরকম করে দেখাচ্ছে আমাদের এইচনের ভিতর। ধরো আমি বললাম দিস ইজ এইচ1 ট্যাগ, আমি এটা লিখলাম ওর ভিতর, তাহলে আমার রেজাল্টটা কেমন হবে? রিফ্রেশ করি, প্যারাগ্রাফটা দেখাচ্ছে দিস ইজ এইচ1 ট্যাগ, তাই তো? কিন্তু আমার কোডের ভিতর কি আছে? হাই আছে। যখন কখন? যখন আমি ক্লিক করব, এই ক্লিক মিতে যখন ক্লিক করব তখন এটা দেখাবে। তো আমি ক্লিক মিতে দেই, ওটা অফ করে দিয়ে হাই দেখাচ্ছি, ইনার এইচটিএমএল চেঞ্জ করে দিলাম। আবার বলি যে আমার মূল ফাংশনটা হলো এইটুকু, আর অন ক্লিক ইভেন্ট আমি যুক্ত করে দিয়েছি এখানে। অন ক্লিক, অন মাউস ওভার, মাউস ইন, বিভিন্ন রকম অন লোড, যা জানি আমরা তার আগে একটা অন জুড়ে দেওয়া। অন ক্লিক, যখন ক্লিক করব, এই বাটনে যখন ক্লিক করব তখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে যার আইডি রেজাল্ট আছে সেই তার ইনার এইচটিএমএল এ যাই থাকুক না কেন ও আসলে কি করবে, একটা হাই এই জিনিসটা জুড়ে দিবে। এখানে তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। কথা বোঝা গিয়েছে? এভাবে আমরা এই যে তৃতীয় একটা পদ্ধতি, এটা খুবই ইফেক্টিভ, কিন্তু আসলে এটা একটু ঝামেলার, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা ব্যবহার করে আমরা তৃতীয় পদ্ধতিতে আউটপুটটা দেখতে পারি এবং বিভিন্ন জিনিস এখানে চেঞ্জ করে করে আমরা দেখব, এই কাজগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে।